নমস্কার। পেতনির প্রতিশোধের পরবর্তী পর্ব আজকে শোনাব। তনয়া নকুলের ঘরে ঢুকল। নকুল চৌকির ওপর ঘুমাচ্ছে। তনয়া মেঝেতে পাতা মাদুরটা তুলে ভাঁজ করে তার ভেতরে ছুরিটা রাখল। তারপর মাদুরটা চৌকির তলায় রেখে দিল। এবার সে সকালে সব কাজ সেরে উনুনে রান্না বসালো। তার আজ কিছুই ভালো লাগছে না। তাকে বিষণ্ণতায় ঘিরে ধরেছে। সে আজ সন্ধ্যের আগে এ বাড়ি থেকে বেরোবে। তাকে দেখতে না পেয়ে এদের মনের অবস্থাটা কেমন হবে সেটা ভেবে তার কষ্ট লাগছে। তৃষ্ণা এসে তনয়াকে বলল, আমি ময়দাটা মেখে দিচ্ছি। মাখতে হবে না, আমার ময়দা মেখে বেলা হয়ে গেছে। তৃষ্ণা দেখল সকাল আর দুপুরের রান্না সব কিছু তনয়া কেটে কুটে গুছিয়ে রেখেছে, মশলাপাতিও বেটে রেখেছে। আমাকে কি আজকে কিছুই করতে দেবে না? তনয়া হেসে বলল, তুমি কাল থেকে করো। আজ আমি বেশ আগেই উঠেছি, তাই সব কিছু করে নিয়েছি। নকুলদা এখনো ঘুম থেকে ওঠেনি? না। তাহলে বাজার কে করলো? আমি। তুমি বাজার করেছো? আমার অভ্যাস আছে। তুমি ঠাকুমার কাছে যাও, আমি ঝটপট রান্নাটা সেরে ফেলি। তৃষ্ণা অবাক হলো, এত সব ও কখন করলো? কত গুণীও। সে ঠাকুমার কাছে গেল। তনয়া আজ তৃষ্ণাকে কিছুই করতে দেবে না। কাল থেকে তো ঘরের সব কাজ ওকেই করতে হবে। সে ঠিক করলো তার থেকে যে মন খারাপ সেটা কাউকে বুঝতে দেবে না। কাজ করতে করতেই তার মন খারাপ যাতে দূর হয়ে যায় সেই চেষ্টাই সে করতে লাগলো। একটু পরে নকুল এসে তনয়াকে বলল, কি কি আনতে হবে বলো। কিছুই আনতে হবে না, আমি এনেছি। আমি থাকতে তুমি বাজার করে এনেছো? তাতে কি হয়েছে, কত মহিলারাই তো বাজার করে। তা করে, কিন্তু আমি থাকতে তুমি করবে কেন? নকুলের মনটা খারাপ হয়ে গেল। তনয়া হেসে বলল, বাবুর রাগ হয়েছে? ঠিক আছে, আর বাজার করতে যাব না। এবার একটু হাসো। নকুল হাসল না। তনয়া বলল, হাসবে না? ঠিক আছে, আমি এবার থেকে বাড়ি ছেড়ে চলে যাব। নকুল চমকে উঠল। তনয়া বলল, হাসো বলছি। নকুল হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তনয়া জানে তার এই হাসিতে অনেক কষ্ট লুকানো আছে। সকাল 11:30 নাগাদ বরুণ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নিচে এসে ডাইনিং টেবিলে বসল। তনয়া তার সামনে খাবার রাখল। সে তনয়ার দিকে তাকিয়ে রইল। তনয়া একটা সবুজ শাড়ি পরেছে। সবুজ শাড়িতে তাকে অপরূপা লাগছে। বরুণ কিছুতেই চোখ ফেরাতে পারছে না। অবশ্য তনয়া যা পরে তাকেই তাকে সুন্দর লাগে। বরুণ এবার খাচ্ছে আর তনয়াকে দেখছে। সে খেতে খেতে মনে মনে বলল, আজ তোমাকে যে করেই হোক ভোগ করেই ছাড়ব। তোমার শারীরিক সৌন্দর্য আমাকে পাগল করেছে। বরুণের খাওয়া হয়ে গেছে, তাও সে বসে আছে। তনয়া বাসনগুলো গুছিয়ে রাখছে। বরুণ মুগ্ধ হয়ে তাকে দেখতে দেখতে এক সময় উঠে পড়ল। তারপর তনয়াকে জাপটে ধরতে গেল। তনয়া সরে গেল। বরুণ ক্ষীণ স্বরে বলল, সরে আর কোথায় যাবে? আজ রাতেই। বরুণ দোতলায় চলে গেল। দুপুরে পরমা দেবী, নকুল আর তৃষ্ণা তৃপ্তি করে খাচ্ছে। তনয়া তাদের খাবার দিচ্ছে। সে চলে গেলে তারা কি এইসব ভালো খাবার খেতে পারবে, নাকি আগের মতো সিদ্ধ ভাতই তাদের খেতে হবে? কথাটা মনে হতেই তনয়ার চোখ ছলছল করে উঠল। পরমা দেবীর বয়স হয়েছে, তার উপর নানা চিন্তা ভাবনার শোকে তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আর তার এই আচমকা চলে যাওয়াতে পরমা দেবীর শরীরটা যদি আরও খারাপ হয়, এটা ভেবে তনয়ার বুকটা কেঁপে উঠল।
পরমা দেবী তনয়াকে বললেন, কি ভাবছিস? তনয়া নিজেকে সামলে নিয়ে হেসে বলল, তুমি একটু কম চিন্তা ভাবনা করবে ঠাকুমা। না মরলে চিন্তা ভাবনা যাবে না রে। নকুল বলল, মরার কথা একদম বলবে না। তার চোখটা ছলছল করে উঠল। তৃষ্ণা বলল, কি যে বলো ঠাকুমা, নাতিপুতির মুখ দেখবে, তাদের নিয়ে খেলা করবে, তাদের আদর যত্ন করবে, কোলে করে বড় করবে। ওরে, সে সৌভাগ্য আমার নেই রে। আর এই জমপুরিতে আমার নকুলের ছেলে মেয়ে হোক, সেটাও আমি চাই না। তনয়া বলল, ওসব কথা থাক না ঠাকুমা, একটু আনন্দ করে সবাই খাও তো। তনয়া এবার হাসির কথা বলতে লাগলো। কষ্টের মাঝেও সবাই তনয়ার কথা শুনে হাসতে লাগলো। সবাই খেয়ে বিশ্রাম করতে গেল। আর মাত্র কয়েক ঘন্টা তনয়া এ বাড়িতে আছে। সে তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিল। বিকেল হয়ে গেছে। রতিকান্ত নকুলকে একটা কাজে যেতে বলল। নকুল বেরিয়ে যাচ্ছে। তনয়া তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। তার সাথে আর দেখা হবে না। ফিরে এসে নকুল তাকে দেখতে না পেয়ে কষ্ট পাবে। নকুল বলল, ওভাবে কি দেখছো? কিছু না, যাও, সাবধানে ফিরো। নকুল মাথা নেড়ে চলে গেল। তার অসহায় মুখখানি দেখে তনয়ার কষ্ট হচ্ছে। চন্দ্রানী দোতলা থেকে চিৎকার করল, তনয়া, এই তনয়া! তনয়া সিঁড়ির কাছে এসে বলল, কি বলছো জেঠিমা? ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। যাচ্ছি জেঠিমা। তনয়া ছাদে উঠছে। অরুণ সেটা দেখেছে। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে তনয়াকে জড়িয়ে ধরতে, তার বাহু বন্ধনে তাকে আবদ্ধ করতে। তনয়া ছাদে উঠে গেল। অরুণ নিজের ঘরে ঢুকল। তনয়া জামা কাপড়গুলো তুলছে। হঠাৎ তার চোখ পড়ল চন্দ্রানীর দিকে। চন্দ্রানী সিঁড়ির দরজায় দাঁড়িয়ে তনয়ার দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ দিয়ে রাগ আর ঘৃণা ফেটে বেরোচ্ছে। তনয়া বলল, জেঠিমা তুমি? তোমার পায়ে ব্যথা, তাও ওপরে উঠে এসেছো? চন্দ্রানী খোঁড়াতে খোঁড়াতে তার কাছে গিয়ে বলল, ঘরে আর থাকতে ইচ্ছা করছে না, তাই অনেক কষ্ট করে ছাদে উঠে এলাম। কি সুন্দর ছাদটা, নানা গাছে নানা ফুল ফুটে আছে, অপূর্ব লাগছে দেখতে। তনয়া কিছু বলছে না। সে বুঝতে পারছে চন্দ্রানীর ছাদে ওঠার উদ্দেশ্য ভালো নয়। অরুণ ঘরে গিয়ে স্থির থাকতে পারছে না। তনয়ার সুন্দর শরীরটা তাকে চুম্বকের মতো টানছে। সে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠছে। নকুল যেখান থেকে পড়েছিল, চন্দ্রানীও ছাদের পাঁচিলের সেই ভাঙা জায়গাটার কাছে গিয়ে দাঁড়ালো। তনয়া জামা কাপড় তুলে নিয়ে সিঁড়ি ঘরের দিকে যাচ্ছে। চন্দ্রানী বলল, এদিকে একটু শুনে যাও। তনয়া গেল। চন্দ্রানী বাড়ির পিছনের দিকের একটা গাছ দেখিয়ে বলল, দেখো, ওই গাছে কি সুন্দর একটা পাখি বসে আছে। ওটা কি পাখি বলো তো? তনয়া বলল, কই, দেখতে পাচ্ছি না তো। চন্দ্রানী পিছন দিকে সরে এসে বলল, একটু এগিয়ে গিয়ে দেখো, সবুজ পাখি, গাছের পাতার রঙের সাথে মিশে গেছে। তনয়া একেবারে ছাদের ধারে এসে দাঁড়ালো। দেখতে পাচ্ছ? না, ভালো করে দেখো। তনয়া ভালো করে দেখার চেষ্টা করছে। চন্দ্রানী তাকে পিছন থেকে ধাক্কা দিতে গেল। অরুণ সিঁড়ির ঘরের দরজায় এসে গেছে। সে সেটা দেখে চিৎকার করে বলল, তনয়া! তনয়া সরে গেল। চন্দ্রানীর হাতটা ধরে কেউ যেন নিচের দিকে টানল। চন্দ্রানী পড়ে যাচ্ছে। কেউ যেন তার কানে কানে বলল, এখান থেকে নকুলকে ফেলে দিয়েছিলি, এবার দেখ পড়লে কেমন লাগে। চন্দ্রানী নিচে পড়ল। কেউ যেন তাকে আছাড় মারল। তনয়া ওপর থেকে বলল, জেঠিমা! সে নিচে ছুটল। অরুণও পিছন পিছন নিচে নামল। তারা বাড়ির পিছনে গিয়ে দেখল
চন্দ্রানী মাটিতে অসাড়ের মতো পড়ে আছে। চন্দ্রানী তাকিয়ে আছে, কিন্তু কোনো নড়াচড়া করছে না। তনয়া জল এনে চন্দ্রানীর মাথায় দিল, তারপর তার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। চন্দ্রানীর কোমরের হাড় ভেঙেছে, তাকে এবার সারা জীবন বিছানাতেই কাটাতে হবে। অন্যকে মারার স্বাদ এবার তার মিটবে। বাড়িতে উপস্থিত অন্যরাও বাড়ির পিছনে ছুটে এসেছে। অরুণ বলল, তনয়াকে ছাদ থেকে ফেলতে গিয়ে নিজে পড়েছে। রতিকান্ত রেগে বলল, থাক পড়ে, নার্সিংহোমে ওকে দিতে হবে না, হিংসার চোটে এসব হয়েছে। তনয়া রতিকান্তকে বলল, প্লিজ জেঠু, জেঠিমাকে নার্সিংহোমে পাঠান। তনয়ার প্রতি তার দুর্বলতা রয়েছে, তাই সে তার কথা ফেলতে পারল না। রতিকান্ত বরুণকে বলল, নার্সিংহোমে নিয়ে যা। বরুণ গাড়ি বের করে তার মাকে নার্সিংহোমে নিয়ে গেল। পরমা দেবী তনয়াকে জড়িয়ে ধরে বললেন, তুই যে বেঁচেছিস এটা আমার চরম সৌভাগ্য। তৃষ্ণার চোখ ছলছল করছে। সন্ধে প্রায় হয়ে এসেছে, আর থাকা উচিত হবে না। তনয়া নকুলের ঘরে গেল। সে চৌকির তলা থেকে ছোট ছুরিটা নিয়ে কোমরে গুঁজে বাইরে এলো। তারপর কালী মন্দিরে ঢুকে মা কালীকে ভক্তি ভরে প্রণাম করে বলল, মাগো আশীর্বাদ করো, কালী জঙ্গলে গিয়ে সুরঙ্গে ঢুকে যেন তোমার সাধনা করে সিদ্ধি লাভ করতে পারি। একটা জবা ফুল তার সামনে পড়ল। সে ফুলটি তুলে নিয়ে মাথায় ঠেকিয়ে শাড়ির আঁচলে বাঁধল। তারপর মন্দির থেকে বেরিয়ে কালী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তনয়া কালী জঙ্গলের দিকে যাচ্ছে। ছায়ামূর্তিটিও তার পিছন পিছন যাচ্ছে। তনয়া কালী জঙ্গলের সামনে এসে পৌঁছল। সে পিছন ফিরল, কিন্তু ছায়ামূর্তিটিকে আর দেখতে পেল না। সন্ধে হয়ে গেছে। সে জঙ্গলে প্রবেশ করল। সাধনা করতে যেতে হলে তাকে পায়ে হেঁটেই যেতে হবে। গহীন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। সে চারিপাশে ভূতপেত্নীদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছে। তনয়া কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা পেতনি খপ করে তার হাতটা ধরে বলল, তুই কে রে? কোথায় যাচ্ছিস? আগে তো এ জঙ্গলে দেখিনি। কালী সাধনার জন্য সুরঙ্গে যাচ্ছিস? তনয়া তার কথার কোনো জবাব না দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। পেতনিটা তার পাশে পাশে যেতে যেতে বলল, কথার উত্তর দিলি না? এত দেমাক তোর? এই টেপি, হারু, কেলটু, পেঁচি, সব এদিকে আয়। সবগুলো ছুটে এসে বলল, কি বলছো খেন্তিদি? এই দেখ, এই পেতনিটা সুরঙ্গের দিকে যাচ্ছে। আমি শুধালাম, তুই কে রে? কোনো উত্তরই দিল না। তারা সমস্যারে বলল, তুমি চিন্তা করো না, শালিরে এক্ষুনি জঙ্গল থেকে বের করে দিচ্ছি। তনয়া একটু এগিয়ে গেছে। সব কজন তনয়ার কাছে ছুটে গেল। হারু আর কেলটু পিছন থেকে তনয়াকে জাপটে ধরল। টেপি আর পেঁচি দুজন তনয়ার দুহাত ধরে মোচড় দিতে লাগলো। তনয়া সব কজনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। পেঁচি বলল, কি শক্তি রে তোর গায়ে? খেন্তি রেগে বলল, তোরা কি আজ কিছু খাসনি নাকি? একজন পেতনির সাথে পারলি না? পেঁচি বলল, ওর গায়ে খুব শক্তি আছে। খেন্তি বলল, দেখি কেমন শক্তি আছে। সে তনয়ার টুঁটি চেপে ধরল। তনয়াও নিজেকে ছাড়িয়ে নিয়ে উল্টে খেন্তির টুঁটি ধরে এক আছাড় মারল। ওরে গেলাম রে বলে খেন্তি তার দলবল নিয়ে ছুটে পালালো। তনয়া পিছন দিকে না তাকিয়ে এগিয়ে যাচ্ছে। সামনে একটা ছোট গর্ত। তনয়া সেটা লক্ষ্য করেনি। সে যেতে গিয়ে হঠাৎ গর্তে পড়ে গেল। সে গর্তে পড়ার সাথে সাথে উপরে গর্তের মুখ বন্ধ হয়ে গেল। গর্তটা গভীর নয়,
সে গর্তের দেওয়ালে হাতড়ে দেখতে লাগলো বেরোনোর কোনো পথ আছে কিনা, কিন্তু কোনো পথ সে দেখতে পাচ্ছে না। এমনকি ছোট ছিদ্র বা ফাটল তার চোখে পড়ল না, যেটার ভেতর দিয়ে সে গর্ত থেকে বেরিয়ে যাবে। সে চিন্তায় পড়ে গেল। এখনও অনেকটা পথ তাকে যেতে হবে। রাস্তায় নানা রকমের বিপদ অপেক্ষা করছে। সে সবের মোকাবিলা করে তাকে রাত 12টার মধ্যে পাহাড়ের ঝর্ণার কাছে পৌঁছতেই হবে। এবার সে চিৎকার করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। আওয়াজ বাইরে যাচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে তার। ভীষণ কষ্ট হচ্ছে। সে অশরীরী আত্মা হয়ে গর্ত থেকে বেরোনোর চেষ্টা করল, কিন্তু পারল না। হঠাৎ তার ছুরিটার কথা মনে পড়ল। সে কোমর থেকে ছুরিটা বের করে গর্তের ওপরের দিকে, অর্থাৎ যেখান দিয়ে সে পড়েছিল সেখানে খোঁচা মারল। গর্তের মুখটা খুলে গেল। সে ছুরিটা আবার কোমরে গুঁজে গর্ত থেকে বেরিয়ে এসে হাঁটা শুরু করলো। একটা মামদো ভূত হাজির হয়ে তার সাথে সাথে হাঁটছে আর বলছে, তুমি খুব সুন্দর, চলো না গাছে একটু ঝুল খাই। তনয়া কটমট করে তার দিকে তাকালো। বাহ, তোমার চোখ দুটো তো সুন্দর, চলো পাহাড়ের উপরে বসে একটু গল্প করি। তনয়া এবার তার দিকে তাকালো না। এবার মামদো ভূতটা মূলোর মতো দাঁত বের করে হেসে বলল, এই দুটো প্রস্তাব যখন তোমার পছন্দ হলো না, তখন চলো দুজনে দুজনের হাত ধরে নাচি। সে তনয়ার হাতটা খপ করে ধরল। তনয়া এক ধাক্কায় তাকে ফেলে দিয়ে এগিয়ে চলল। তনয়া একটু এগিয়ে গেছে। পিছন থেকে একটা বুড়ি পেতনি তাকে বলল, এই মেয়ে, একটু দাঁড়াও। তনয়া পিছন ফিরে তাকে এক নজর দেখে কিছু না বলে হাঁটা শুরু করলো। শোনো, আমি বুড়ি পেতনি, তোমার সাথে কি হেঁটে যেতে পারি? তনয়া হেঁটেই যাচ্ছে। বুড়ি পেতনিটা এবার বলল, তুমি কি বোবা? না, এই তো মুখে ফুটেছে কথা। আমি এ জঙ্গলে নতুন এসেছি। এখানকার ভূত পেতনিরা বড্ড খারাপ। ওই গাছটার কাছে আমায় দিয়ে আসবে? তনয়া যেদিকে যাচ্ছে গাছটি তার অন্য দিকে রয়েছে। বুড়ি পেতনি বলল, দেখো না, এখানকার ভূত পেতনিরা আমার কি হাল করেছে। বুড়ি পেতনি এবার তার পিঠ বের করে দেখালো। তার পিঠ লাল হয়ে ফুলে আছে। তনয়ার মায়া হলো। গাছটি বেশি দূরে না, দেখা যাচ্ছে। বুড়ি পেতনিটা অনুনয় বিনয় করতে লাগলো তাকে গাছটির কাছে পৌঁছে দেওয়ার জন্য। তনয়া বলল, চলুন। তনয়া যত যাচ্ছে গাছটি দূরে সরে যাচ্ছে। তনয়া গাছটি সম্পর্কে জানার চেষ্টা করেও ব্যর্থ হলো। সে বুঝতে পারল কোনো গণ্ডগোল আছে। তাকে পথভ্রষ্ট করার জন্য বুড়ি এমন করছে। তার গুরুদেবের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, চোখ কান খোলা রাখবি, কাউকে বিশ্বাস করবি না। তনয়া তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসছে। বুড়িটা বলল, কোথায় যাচ্ছিস? পালাচ্ছিস কেন? তোর ঘাড় মোটকাবো। বুড়ি পেতনিটা এক লাফে তনয়ার কাঁধের ওপর উঠে দাঁড়ালো। তারপর কাঁধের ওপর বসে তনয়ার গলার দুদিকে দুপা ঝুলিয়ে দিল। বুড়ি পেতনিটা প্রচণ্ড ভারী। তনয়া তাকে কোনোভাবে ফেলতে পারছে না। তনয়ার কাঁধে সে আঠার মতো আটকে আছে। তনয়া বুঝতে পারছে না কেন সে তাকে কাঁধ থেকে ফেলতে পারছে না। তনয়া অনেক চেষ্টা করেও যখন তাকে ফেলতে পারল না, তখন সে তাকে কাঁধে করে নিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে, তবুও সে এগিয়ে যাচ্ছে। সময় মতো ঝর্ণার কাছে তাকে পৌঁছতেই হবে। বুড়িটা চুপচাপ কাঁধে বসে নেই, সে তনয়ার চুল ছিঁড়ছে। তনয়ার মাথায় প্রচণ্ড ব্যথা লাগছে। মাঝে মাঝে তার চোখে জল এসে যাচ্ছে, তাও সে হাঁটা থামাচ্ছে না। বেশ কিছুটা যাওয়ার পর তনয়ার পা আর চলছে না। গাছপালার ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে। তারপর আবার জায়গাটা সমানও নয়।
কোথাও উঁচু, কোথাও নিচু। কাঁধের ওপর বুড়িটা বসে তার মাথার চুল ছিঁড়েই যাচ্ছে। অনেকটা যাওয়ার পর তার পা একটা গাছের শিকড়ে বেঁধে গেল। সে হোঁচট খেয়ে পড়ে গেল। বুড়িটাও তাও বসে আছে। তনয়া উঠতে পারছে না। আশেপাশের ভূত পেত্নীরা অট্টহাসি দিচ্ছে। তার কানে ব্যথা করছে। পাশে থাকা একটি গাছ ধরে সে ওঠার চেষ্টা করতে লাগলো। সে কিছুতেই উঠতে পারছে না। তার মাথাটা বুড়িটা মাটির সাথে ঠেসে ধরার চেষ্টা করছে। সেও প্রাণপণে ওঠার চেষ্টা করছে। সে মা কালীকে স্মরণ করে বলল, মা গো, শক্তি দাও, আমার গন্তব্যে আমি যেন পৌঁছতে পারি। তনয়া উঠে দাঁড়াবার চেষ্টা করে ব্যর্থ হলো। সে এবার কি করবে বুঝতে পারছে না। ঘাটটা ব্যথায় টনটন করছে। সে এবার কিছুটা ধুলো হাতে নিল। তারপর মন্ত্র পড়ে তার মাথার উপরে বুড়িটার দিকে ধুলো ছুঁড়ে দিল। বুড়িটার কিছু হলো না। সে আরও জোরে হাসতে লাগলো। তনয়ার মনে হচ্ছে এক্ষুনি তার কানটা ফেটে চৌচির হয়ে যাবে। সে এবার সর্বশক্তি দিয়ে ওঠার চেষ্টা করে উঠে দাঁড়ালো, কিন্তু পা আর চলছে না। সে এবার কয়েক পা ফেলেই উপুর হয়ে পড়ে গেল। সামনে একটা বড় পাথর রয়েছে। বুড়িটার মাথাটা সেই পাথরে লাগলো। বুড়ি পেতনিটা দূরে ছিটকে পড়ল। সে চিৎকার করে উঠে কাঁদতে লাগলো। তনয়া তাড়াতাড়ি উঠে সামনের দিকে এগিয়ে গেল। সে ভাবল, পাথরটায় বুড়িটার মাথা কি করে লাগলো? সে সরে যেতে পারত, কিন্তু সরল না। তার মানে কি সে সরতে পারল না? এই পাথরটা তবে কি অন্য কিছু? এই পাথরটা তাকে কি করে বাঁচালো? তাই যদি হয়, তবে কেন? যাই হোক, এত কিছু তার ভাববার সময় নেই। সে জোর পায়ে হেঁটে চলেছে। তনয়া সামনে দেখল কয়েকটা বাইসন দাঁড়িয়ে আছে। সে তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। একটা বাইসন শিং উঁচিয়ে তার দিকে তেড়ে এলো। তনয়া তার শিং দুটো ধরতে গেল। বাইসন তাকে শিং দিয়ে গুঁতো মেরে ফেলে দিল। এবার বাইসনটা তনয়াকে শিং দিয়ে ওঠানোর চেষ্টা করছে। তনয়া তার শিং ধরে পিঠের ওপর উঠে গেল। বাইসনটি উল্টো পাল্টা ঘুরছে আর পিঠ ঝাঁকিয়ে তনয়াকে ফেলার চেষ্টা করছে। তনয়া বাইসনটিকে শক্ত করে ধরে আছে। সে যেন উন্মাদ হয়ে গেছে। তনয়া ইচ্ছা করলে বাইসনটিকে মেরে ফেলতে পারে, কিন্তু সে তা করল না। সে বুঝতে পারল এটিকে কেউ মন্ত্রের দ্বারা বশ করেছে, আর যে বশ করেছে তার উদ্দেশ্য হল তনয়ার পথে বাধার সৃষ্টি করা। সে যাতে সময় মতো তার গন্তব্যস্থলে পৌঁছতে না পারে, এটাই তার লক্ষ্য। তনয়া তার শাড়ির আঁচল থেকে জবা ফুলটি বের করে বাইসনের কপালে কিছুক্ষণ ধরে রাখল। বাইসনটি শান্ত হলো। তনয়া এবার জবা ফুলটি আবার আঁচলে বেঁধে পিঠের থেকে নেমে চলা শুরু করলো। সামনে একটা ছোট পাহাড় পড়ল। পাহাড়টি খাড়া। এই পাহাড়ের ওপর তাকে উঠতে হবে। ইচ্ছা করলে তনয়া লাফিয়ে পাহাড়ে উঠতে পারে, কিন্তু সে যেহেতু সাধনার জন্য যাচ্ছে, তাই তাকে কষ্ট করে যেতে হবে। নইলে সময় মতো পৌঁছলেও সে সুড়ঙ্গে ঢুকতে পারবে না। পাহাড়ের গায়ে ঝোপঝাড় হয়ে গেছে। নানা রকম পাহাড়ি ফুল ফুটে আছে। পাহাড়টি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পাহাড়ে ওঠার কোনো ধাপ সে আশেপাশে দেখতে পেল না। সে ঝর্ণার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার ভাববার সময় নেই। হাতে খুব কম সময় আছে। সে কাছে গিয়ে শাড়িটাকে ভালো করে কাছা দিয়ে পরল। তারপর পাহাড়ে উঠতে শুরু করলো। একটু পর সে তার পা দুটোতে প্রচণ্ড টান অনুভব করলো। নিচে থেকে অন্য ভূত পেত্নীরা তার পা দুটো ধরে টেনে নামানোর চেষ্টা করছে। তবুও সে তার গায়ের সর্বশক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। ছোট ছোট ঝোপ ধরে আর পাহাড়ের গায়ে কোনো রকমে হাত রেখে অনেক কষ্টে সে ওপরে উঠছে। ভূত পেত্নীর দল তাকে খানিকটা টেনে নিচে নামালো।
তনয়া পাহাড়টা আঁকড়ে ধরার চেষ্টা করছে। বুনো লতার ঝোপের ভেতর দিয়ে কোনো মতে মুখ আগলে এগিয়ে যাচ্ছে সে। তার পায়ের তলার মাটি আলগা হয়ে মাঝে মাঝে পা হরকাচ্ছে। দুর্ভেদ্য ঝোপের জঙ্গল বুনো লতায় লতায় জড়াজড়ি করে আছে। তার হাত পা ছিলে কেটে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি নামলো। একটা ঝোপের গোড়া ভালো করে ধরে উপরের দিকে তার শরীরটা টানতেই ঝোপের গোড়া কাঁকুড়ে মাটি থেকে উঠে আসলো। সে খানিকটা নিচে নেমে গেল। সে যে ছোট গাছের গোড়া ধরে ওঠার চেষ্টা করছে, সেই গাছটা উপড়ে পড়েছে। বৃষ্টিতে গাছের গোড়া নরম হয়ে গেছে। এদিকে ভূতপেন্ডিরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করছে। তার পা ধরে নিচের দিকে টানতেই থাকছে। তার উপর আবার পিঠিয়ে গলায় খোঁচাচ্ছে, চুলের গোছা ধরে টানছে। তনয়ার কান্না পাচ্ছে। তার হয়তো সুড়ঙ্গে প্রবেশ করার হবে না। হঠাৎ তার চোখের সামনে শশীকান্তের অসহায় মুখটা ভেসে উঠল। এই মানুষটা তাহলে কি সারা জীবন বন্দি থাকবে? নকুল, তৃষ্ণা, পরমাদেবী, পুকুরের মাছটি, সবার কথা তার মনে পড়ছে। এদের কষ্টের কাছে তার কষ্ট তুচ্ছ। তার যত কষ্টই হোক, সে পাহাড়ে উঠবেই। মনে দ্বিগুণ বল নিয়ে সে এবার পাহাড়ে উঠতে লাগলো। ভূতপেন্ডিরা তার মাথার চুল ধরে টেনে খাবলা খাবলা করে উঠিয়ে দিচ্ছে, তাও সে উপরে উঠে যাচ্ছে। ঝোপঝাড় যা পাচ্ছে তাই আঁকড়ে ধরে অনেক কষ্টে সে উপরে উঠল। বৃষ্টি থেমে গেল। সে উপরে উঠতেই এতক্ষণ যেসব ভূতপেন্ডিরা তাকে কষ্ট দিচ্ছিল তারা সরে গেল। তনয়া জোর পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। হাঁটতে কষ্ট হচ্ছে, তাও সে এগিয়ে যাচ্ছে। এবার সে তার পিছনে পায়ের শব্দ শুনতে পেল। সে পিছনে ফিরে তাকালোই না। আওয়াজটা এবার বেশ জোর হচ্ছে। সে পিছন দিকে ফিরে দেখল একজন সুদর্শন ভূত। সে ভাবল, পিছন থেকে যদি আমায় আক্রমণ করে তাহলে তো মুশকিল হবে। সে দাঁড়ালো। ভূতটিও দাঁড়িয়ে পড়ল। তনয়া বুঝতে পারল ভূতটি তার পিছু নিয়েছে। তাকে সতর্ক থাকতেই হবে। তনয়া সতর্ক হয়ে চলেছে। কিছুটা যাওয়ার পর একটা পাইন গাছ পড়ল। সে তার পাশ দিয়ে যাচ্ছে। আচমকা গাছটির একটি ডাল ভেঙে গেল। তার মাথার ওপর ডালটি ঠিক পড়ার মুহূর্তে পিছনে থাকা ভূতটি ডালটি ধরে নিল। তনয়া তাকে ধন্যবাদ জানিয়ে পথ চলতে শুরু করলো। ভূতটি এবার তার পাশে পাশে যাচ্ছে। ভূতটি বলল, কোথায় চলেছ? তনয়া বলল, এই সামনে। ঝর্ণার কাছে? তনয়া উত্তর দিল না। আমাকে বিশ্বাস করে বলতে পারো, আমি তোমাকে পৌঁছে দেব। তনয়া বলল, ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। আমি জানি তুমি পারবে। তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব সাহসী আর বুদ্ধিমতী পেতনি। তোমাকে এখনো বেশ কিছুটা পথ যেতে হবে, নানা সমস্যার সম্মুখীন হতে হবে। রাত 12টার মধ্যে তুমি ঝর্ণার কাছে কিছুতেই পৌঁছতে পারবে না। তার চেয়ে আমার হাতটা ধরো, আমি এক্ষুনি তোমাকে সোজা রাস্তা ধরে নিয়ে যাব। পথে কোনো বাধা বিঘ্ন আসবে না। ভূতটির কথা শুনে তনয়ার মনে হচ্ছে এই ভূতটি খুব ভালো। ভূতটি বলল, কি ভাবছো? আমায় বিশ্বাস হচ্ছে না, তাই তো? বিশ্বাস না হওয়াই স্বাভাবিক। এখানে সব ভূতপেন্ডিরা খারাপ, তারা বড্ড বদমাশ। কেউ কালী সাধনার জন্য ঝর্ণার কাছে যেতে চাইলে এরা তাদের নানাভাবে বাধা দেয়। আমি তেমন নই। আমার সামনে কেউ পড়লে আমি চেষ্টা করি এই সোজা পথ দিয়ে তাদের ঝর্ণার কাছে নিয়ে যেতে। আগে কাউকে নিয়ে গিয়েছেন? হ্যাঁ, কয়েকজনকে ঝর্ণা অবধি পৌঁছে দিয়েছি। হাঁটতে হাঁটতে তনয়া বলল, আপনি তো তাহলে খুব ভালো। ভূতটা গর্বের হাসি দিল। তনয়া ভূতটির ওপর বিশ্বাস হচ্ছে। ভূতটি সহজ সরল টাইপের, কথাও মার্জিত। তনয়া তার হাতটি ধরতে গেল। গুরুদেবের কথাটা তার মনে পড়ল, কাউকে বিশ্বাস করবি না। তনয়া হাতটা সরিয়ে নিল। কি হলো?
হাতটা সরিয়ে নিলে কেন? ধরো হাতটা। তনয়া কোনো উত্তর না দিয়ে জোরে হাঁটতে লাগলো। ভূতটি অট্ট হাসি দিতে দিতে তার পিছন পিছন যাচ্ছে। একদল বানর গাছের ওপর বসে আছে। তনয়াকে দেখে তারা লাফিয়ে পড়ল। কেউ তার ঘাড়ে ঝুলছে, কেউ বা হাত গলা ধরে ঝুলছে, গলায় হাতে পিঠে আঁচড়ে দিচ্ছে। তনয়া তাদের যত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা তত জড়িয়ে ধরছে। সে মহা মুশকিলে পড়েছে। এদিকে ভূতটা অট্টহাসি দিয়েই চলেছে। তনয়া এবার এক জায়গায় দাঁড়িয়ে থেকে তার গায়ে সর্বশক্তি দিয়ে ঘুরতে থাকলো। একটু পরে সব বানরগুলো তার শরীর থেকে ঢুপ ঢুপ করে ছিটকে পড়তে লাগলো। সবাই পড়ে গেলে তনয়া এগিয়ে গেল, পিছন ফিরে আর চাইল না। ভূতটার অট্টহাসি বন্ধ হলো। তনয়া এবার পাহাড় থেকে নামবে। পাহাড়ের নিচে নদী দেখা যাচ্ছে। টলটলে স্বচ্ছ শান্ত জল বয়ে যাচ্ছে নদী দিয়ে। কোনো পাহাড় থেকে ঝর্ণার জল নেমে এসে এই নদী বয়ে যাচ্ছে। তনয়া নামার প্রস্তুতি নিচ্ছে। সরাত খেয়ে তাকে নামতে হবে। ভূতটা তাকে আচমকা ধাক্কা মারল। তনয়া পড়ে যাচ্ছে। সে তার পেতনি শক্তি বা তন্ত্র সাধনার শক্তি প্রয়োগ করছে না। খুব প্রয়োজন না হলে ওই সব শক্তি প্রয়োগ করতে গুরুদেব তাকে বারণ করেছেন। পাহাড়ের গায়ে জন্মানো একটা ছোট গাছের ডাল ঝুলে আছে। সে সেই ডালটি ধরল। ডালটি ধরে সে ঝুলছে। ডালটি ভেঙে যাচ্ছে দেখে সে পাহাড়ের গায়ে পা বাঁধানোর চেষ্টা করলো। পা বাঁধানোর জন্য সে কিছু পেল না। ডালটা ভেঙে সে একটা ঝোপের ওপর পড়ল। সে ঝোপটা ধরে ঝুলছে। পাহাড়ের গায়ে পা কিছুতেই বাঁধাতে পারছে না। ঝোপটা মাটি থেকে উপড়ে গেল। সে ঝোপ শুদ্ধ নিচে পড়ল। বেশ খানিকটা কাঁকুড়ে মাটি তার গায়ের ওপর এসে পড়ল। তনয়ার শরীরটা কেমন অসাড়ের মতো লাগছে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদীর জল। তার কোমর পা নদীর জল ছুঁয়ে আছে। মুখ হাত আর বুকের উপর কাঁকুড়ে মাটি ভর্তি হয়ে গেছে। সে মুখ ঝাড়া দিল। এবার তার মুখের ওপর থেকে মাটি সরে গেল। এবার সে হাতটা দুটো বের করে গায়ের ওপর থেকে মাটিগুলো সরানোর চেষ্টা করছে। হঠাৎ দেখতে পেল পাহাড়ের ওপর থেকে পাথরের চাঙড় তার দিকে আসছে। সে গড়াতে গড়াতে সরে গেল। চাঙড়টি তার পাশে পড়ল। সে দেখতে পাচ্ছে পাহাড়ের ওপরে ভূতটি দাঁড়িয়ে আছে। সেই ফেলেছে পাথরের চাঙড়টি। ভাগ্যিস তার গুরুদেবের কথা মনে পড়ে গিয়েছিল, সেজন্য সে ভূতটির কথা বিশ্বাস করে তার হাত ধরেনি। ভূতটির হাত ধরে সোজা পথে গেলে তার পরিকল্পনা ব্যর্থ হতো। ভূতটি সেটাই চেয়েছিল। তনয়া তার গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করে উঠে পড়ল। শুয়ে থাকলে চলবে না। তার সারা শরীর দিয়ে কম বেশি রক্ত ঝরছে। তার চিন্তা হচ্ছে সময় মতো সে তার গন্তব্যে পৌঁছতে পারবে তো। তনয়াকে এবার নদী পার হতে হবে। সে ভালো করে নদীটিকে দেখে নিল। কি বিপদ আছে জলের মধ্যে তা কে জানে। নদীর চারিদিকে নুড়ি পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নদীতে অল্পই জল। সে নদীতে হেঁটে পার হতে পারবে। নদীর জলে ছোট ছোট মাছ খেলা করছে। নদীর ওপারে আবার জঙ্গল। তনয়া নদীর পার হতে লাগলো। একটা ছোট মাছ তার পা কামড়ে ধরল। পায়ে প্রচণ্ড জ্বালা করছে। সে নিচু হয়ে মাছটিকে ছাড়ানোর চেষ্টা করছে। মাছটির লেজটি করাতের মতো। মাছটি তার করাতের মতো লেজ দিয়ে তার সমানে তনয়ার হাতে আর পায়ে আঘাত করছে। তনয়ার হাত পা ক্ষত বিক্ষত হচ্ছে, রক্ত ঝরছে। তনয়া মাছটির দুই চোয়ালে হাত দিয়ে জোরে চেপে ধরল। মাছটি আস্তে আস্তে তার কামড়টা শিথিল করল। একসময় মাছটি তনয়ার পাটা ছেড়ে অন্যদিকে চলে গেল। তনয়া তাড়াতাড়ি নদী পার হয়ে ওপারে উঠল।
সে জঙ্গলের ভেতর দিয়ে জোরে চলেছে। একটি অজগর সাপ অতর্কিতে তার উপর আক্রমণ করল। সে দ্রুত তনয়াকে তার শরীর দিয়ে পেঁচিয়ে ফেলে প্রচণ্ড চাপ দিচ্ছে। তনয়াও সাপটির বাঁধন থেকে বের হওয়ার চেষ্টা করছে। তনয়ার দম বন্ধ হয়ে আসছে। সাপটি এবার তাকে গিলে ফেলল। তনয়া কী করবে বুঝতে পারছে না। সে সাপের পেটে গিয়ে কিল চর লাথি মারছে, কিন্তু তাতে সাপটির কিছুই হচ্ছে না। সে এবার কোমর থেকে ছুরিটা বের করল। সাপটির পেটে খোঁচা মারতে গিয়েও সে মারল না। সে শুভ কাজে যাচ্ছে, সাপটিকে মারা ঠিক হবে না, এই মনে করে সে অন্য চিন্তা করতে লাগলো। এবার সে ছুরিটা সাপের মুখের দিকে আলগোছে ঠেকালো। সাপটি মুখ খুলল। সাপটি হাঁ করেই রইল। তনয়া সাপটির পেট থেকে বেরিয়ে জোর পায়ে হাঁটতে লাগলো। মাঝে মাঝে সে হোঁচট খাচ্ছে। একটা গাছে ভূত পেদ্রিরা দোল খাচ্ছে। তনয়াকে যেতে দেখে একজন পেদ্রি তাকে লাথি মারল। তনয়া ছিটকে পড়ল। সব ভূত পেদ্রিরা তাকে দেখে খিলখিল করে হাসছে। তনয়া উঠে আবার চলছে। একজন মেছো পেতনি তার পিছু নিয়েছে। সে একটা বড় কাঁচা মাছ কচকচ করে কামড়ে খাচ্ছে আর বলছে, এই পেতনি, খাবি না কি মাছ? তনয়া হাঁটতে হাঁটতে এক নজর তার দিকে তাকিয়ে আবার সোজা চলছে। মেছো পেতনিটা বলল, আর চোখে তাকালি কেন? আমার মাছের দিকে নজর দিলি কেন? তনয়া বুঝতে পারল পেতনিটা তার সাথে ঝগড়া করতে চাইছে। সে চুপচাপ সতর্ক হয়ে হাঁটছে আর মা কালীকে স্মরণ করছে। তার হাতে আর মোটেও সময় নেই। পেতনিটা এবার তনয়ার চুল ধরতে গিয়ে বলল, এ মা, তোর মাথার এ অবস্থা কি করে হলো? কে করলো? মাথায় দেখি ছোট ছোট মাঠ হয়েছে। মেছো পেতনিটা খিলখিল করে হেসে উঠল। তনয়া তার কথায় কর্ণপাত না করে হেঁটে চলেছে। পেতনিটা এবার তার পাশে হাঁটতে হাঁটতে বলল, তুই কবে মরেছিস রে? গলায় দড়ি দিয়ে মরেছিস নাকি? তনয়া তার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। অমন করে তাকাচ্ছিস কেন? মনে হচ্ছে গিলে খাবি আমায়? তোর সাথে একটু ভাব করতে চাই, আয় না একটু গাছে উঠে বসি। তুই আর আমি দুজনের সুখ দুঃখে দুটো কথা বলবো। তনয়া তার দিকে না তাকিয়ে হেঁটে যাচ্ছে। তার মাথায় চিন্তা, কিভাবে সে তাড়াতাড়ি পৌঁছবে। আর এই মেছো পেতনিটা ভাট বকেই যাচ্ছে। তাকে যেতে না দেওয়াই তার উদ্দেশ্য। মেছো পেতনিটা এবার তনয়ার হাত ধরে তাকে টেনে নিয়ে পিছনের দিকে যাচ্ছে। তনয়া এক ঝাড়ায় তার হাত সরিয়ে নিল। মেছো পেতনিটা এবার তনয়াকে আক্রমণ করল। সে তনয়াকে কিল চর ঘুষি মারছে। তনয়াও তাকে পাল্টা মারছে। কিছুক্ষণ ধরে দুজনের ধস্তাধস্তি হলো। তারপর তনয়া মেছো পেতনিটাকে উপুড় করে ফেলে দিয়ে বলল, আমার সাথে ফাজলামি করতে আসবি না। তনয়া তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে নিজের গন্তব্যের দিকে হাঁটা শুরু করলো। 11:30 বেজে গেছে। তনয়া ভীষণ চিন্তিত হয়ে পড়ল। আর কিছুটা পথ তাকে যেতে হবে। সামনে কি ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে সে জানে না। কিছুটা গিয়ে তনয়া এক দল হাতি দেখতে পেল। তাকে দেখে হাতির দল তার কাছে ছুটে আসছে। একটা দাঁতাল হাতি রণমত্ত হয়ে তীব্র বেগে তার কাছে এসে তাকে শুঁড় দিয়ে ফেলে দিল। তারপর তাকে শুঁড়ে তুলে ঘোরাতে লাগলো। তনয়ার ভীষণ কষ্ট হচ্ছে। সে হাতিটির দাঁত ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হাতিটি তাকে একটি গাছের দিকে ছুঁড়ে ফেলল। তনয়া গাছটির একটি ডাল ধরে ঝুলতে লাগলো। হাতিটা আবার তার দিকে এগিয়ে আসছে। সে এবার তাড়াতাড়ি ডালটির ওপর উঠল। তারপর গাছ থেকে বেয়ে উঁচু ডালে গিয়ে বসল। গাছটি বেশি বড় নয়। হাতিটি তার শুঁড় দিয়ে গাছটির নিচু ডালপালা সব ভেঙে ফেলছে। হাতিটির মাথার উপরের ডালে তনয়া বসে আছে। নিচে সব হাতিগুলো দাঁড়িয়ে আছে। হাতিটা এবার শুঁড় উঁচু করে তনয়াকে ধরার চেষ্টা করছে। কিছুক্ষণ চেষ্টা করে
তনয়াকে ধরতে না পেরে হাতিটি গাছটির নিচের দিকে পেঁচিয়ে ধরল। হাতিটি গাছটি উপড়ে ফেলার চেষ্টা করছে। তনয়ার হাতে সামান্য সময় আছে। তাকে গাছে বসে থাকলে চলবে না, তাকে গাছ থেকে নামতেই হবে। পেতনি শক্তি প্রয়োগ করে সে নামবে না। তীরে এসে যদি তরি ডোবে, তাই সে খুব সতর্ক হয়ে চলেছে। সে আঁচল থেকে জবা ফুলটি বের করে তার হাতের মুঠোয় রাখল। সে সন্তর্পণে গাছ থেকে নামছে। হাতিটি তার সুর দিয়ে গাছটি ধরে জাঁকাচ্ছে। তনয়া এক হাত দিয়ে গাছ আঁকড়ে ধরল আর নিচু হয়ে অন্য হাত দিয়ে জবা ফুলটি মা কালীর নাম নিয়ে হাতিটির কপালে ছোঁয়ালো। হাতিটি আস্তে আস্তে শান্ত হয়ে গাছটি ছেড়ে তার দলবলের সাথে অন্যদিকে চলে গেল। তনয়া তাড়াতাড়ি গাছ থেকে নেমে সোজা চলতে লাগলো। যেতে যেতে জবা ফুলটি আবার শাড়ির আঁচলে বাঁধল। 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তার শিরায় শিরায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সে মা কালীকে স্মরণ করতে করতে জোর পায়ে হাঁটছে। সামনেই ঝর্ণা। সে দ্রুত বেগে পা চালাচ্ছে। ঠিক 12টা 30 সেকেন্ডের জন্য ঝর্ণার জল পড়া বন্ধ হয়ে যাবে। তখন ওখানে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ দেখা যাবে। সে কি পারবে সুড়ঙ্গে ঢুকতে? এইটুকু পথে আবার কোনো বিপত্তি আসবে না তো? ঝর্ণার জলের কলকল শব্দ তার কানে আসছে। সে তীব্র গতিতে যেতে গিয়ে হোঁচট খেয়ে একটা ছোট পাথরের ওপর পড়ল। জঙ্গলের মাঝে মাঝে বড় ছোট পাথর রয়েছে। তার কপালটা পাথরে ঠুকে গেল। কপাল দিয়ে রক্ত পড়ছে। তার মাথা ঘুরছে। পায়ের নখ উঠে গেছে। হাঁটু দুটো ছিলে রক্তাক্ত হয়ে গেছে। সে উঠতে পারছে না, তবুও সে প্রাণপণে ওঠার চেষ্টা করছে। সে উঠতে না পেরে শরীরটাকে ঘষতে ঘষতে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিছুটা যাওয়ার পর তার কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা যাচ্ছে। তার থেকে ঝর্ণাটা এখনও কিছুটা দূরে আছে। 12টা বাজতে মাত্র 1 মিনিট বাকি আছে। সে কী করে এই 1 মিনিটে দেহটা ঠেলে নিয়ে ঝর্ণার কাছে পৌঁছবে? সত্যি কি তীরে এসে তার তরি ডুববে? তনয়া শাড়ির আঁচল থেকে জবা ফুলটি বের করলো। সে ফুলটিকে কপালে ঠেকিয়ে ডান হাতে মুঠো করে রাখল। এবার সে তার শরীরের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। শরীর থেকে ঘাম ঝরছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। যে করেই হোক তাকে ঝর্ণার কাছে পৌঁছতেই হবে। অনেক কষ্টে সে উঠে দাঁড়ালো। কোনো কিছু ভাবার সময় নেই। তার চোখ ঝর্ণার দিকে। সে সামনের দিকে এক পা ফেলল। পায়ে ভীষণ যন্ত্রণা করছে। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। সে শরীরের দিকে ভ্রুক্ষেপ না করে জোর পায়ে হাঁটা শুরু করলো। একটু গিয়েই সে পড়ে গেল। সাথে সাথে উঠে আবার সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে তার শরীরের সবটুকু শক্তি নিংড়ে দিয়ে জোর পায়ে ছুটে চলেছে। রাত 12টা বেজে গেল। পাহাড় বেয়ে ঝর্ণার জল পড়া বন্ধ হয়ে গেল। ওখানে পাহাড়ের ভিতর দিয়ে ছোট্ট একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। সে কোনো দিকে না তাকিয়ে মা কালীর নাম নিয়ে ঠিক 30 সেকেন্ড শেষ হওয়ার আগের মুহূর্তে নিচু হয়ে সুড়ঙ্গে ঢুকে পড়ল। সাথে সাথেই সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গেল। আবার পাহাড় বেয়ে ঝর্ণার জল পড়তে শুরু করলো। তনয়া কেমন একটা ঘোরের মধ্যে আছে। সে ভাবছে, সত্যি কি আমি সুড়ঙ্গে ঢুকেছি? স্বপ্ন দেখছি না তো? এই একটা মিনিট তার যে কিভাবে কেটেছে সেটা ভেবেই সে শিউরে উঠল। সুড়ঙ্গে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সে খেয়াল করলো তার পোশাকের পরিবর্তন হয়েছে। শাড়ির জায়গায় তার পরনে রয়েছে সালোয়ার কামিজ। সে মুখে, গায়ে, হাতে, পায়ে হাত বুলিয়ে দেখল চেহারার পরিবর্তন হয়েছে। তার শরীরে কাটা ছেঁড়ার দাগ নেই। এবার সে তার কোমরে হাত দিয়ে দেখল ছুরিটি নেই। মুঠোর মধ্যে থাকা জবা ফুলটিও নেই। তার গুরুদেবের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, সুড়ঙ্গে কিছুই নিয়ে যেতে পারবি না। মরার আগে যে চেহারা ছিল সেই চেহারাই তুই পাবি।
মরার আগে সে সালোয়ার কামিজ পরত, তাই হয়তো তার পরনে সালোয়ার কামিজ। সে ছুরি আর জবা ফুলটি বাইরে কোথাও রাখেনি, তাহলে সে দুটো জিনিস গেল কোথায়? গুরুদেব আরও বলেছিলেন, সুড়ঙ্গে প্রবেশ করলে পেতনি শক্তি বা তন্ত্র সাধনার শক্তি কোনোটাই তার থাকবে না। সে এই দুটো শক্তি প্রয়োগ করতে গেল, কিন্তু পারল না। সে বুঝল সত্যিই তার আর ওসব শক্তি নেই। সে সাধারণ একটা মানুষের মতো হয়ে গেছে। সুড়ঙ্গের ভেতরটা ঘুটঘুটে, গা ছমছমে অন্ধকার। সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সুড়ঙ্গের উপরটা মাথায় বেঁধে যাচ্ছে। সে সুড়ঙ্গের ভেতর দিকে নিচু হয়ে চলতে শুরু করলো। কয়েকটা বাদুড় সামনে দিয়ে উড়ে গেল। সে কেঁপে উঠল। কিছুটা যাওয়ার পর সুড়ঙ্গের পথটা একদম সরু হয়ে ভেতর দিকে চলে গেছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সে কাত হয়ে মাথাটা আরও নিচু করে অনেক কষ্টে শরীরটাকে সরু জায়গার মধ্যে কোনো মতে ঢুকিয়ে দিল। সুড়ঙ্গের দেওয়াল এবড়ো খেবড়ো, তার পিঠ হাত সব ছিঁড়ে যাচ্ছে। মাথার তালুতে মাঝে মাঝে ঘা লাগছে। সে ধীরে ধীরে পা বাড়াচ্ছে আর শরীরটাকে ভেতর দিকে টেনে নিয়ে যাচ্ছে। সুড়ঙ্গের নিচের দিকটাও উঁচু নিচু। তার পায়ে খোঁচা লাগছে, ভীষণ ব্যথা করে উঠছে। এখানে হাওয়া বাতাস কম, তার দম বন্ধ হয়ে আসছে। বেশ খানিকক্ষণ এভাবে যাওয়ার পর সে শরীরটাকে আর টানতে পারছে না। কাত হয়ে মাথা নিচু করে এতক্ষণ থাকার জন্য তার ঘাড়ে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কেমন যেন সে নিস্তেজ হয়ে পড়েছে। তবু তাকে যেতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। সে মনে জোর এনে শরীরটা আবার টেনে নিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এক্ষুনি সে দমবন্ধ হয়ে মারা যাবে। পরক্ষণে সে ভাবল, যে কাজের জন্য সে এসেছে সেই কাজ তাকে করতেই হবে। অন্য কেউ যদি এখানে এসে কালী সাধনায় সিদ্ধি লাভ করতে পারে, তবে সে পারবে না কেন? তনয়া মাথা স্থির রেখে ধীরে ধীরে শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার চোখ ছোট হয়ে আসছে, সে হাঁপাচ্ছে। তাও শরীরটাকে একটু একটু করে ঠেলে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। পায়ের তলায় কি একটা ফুটে গেল। পায়ের তলাটা যন্ত্রণা করে উঠল। সে হাতটা পায়ের নিচে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু হাতটা পায়ের তলা অবধি পৌঁছচ্ছে না। হাত দেওয়ালে বেঁধে যাচ্ছে। এবার ওই পায়েই সে এগোতে লাগলো। যত এগোচ্ছে পায়ে তত ব্যথা লাগছে। বেশ কিছুটা এগোনোর পর সে বুঝতে পারছে সুড়ঙ্গটা এখানে একটু বড়। সে আর একটু গিয়ে মাথাটা সোজা করতে পারছে। সে হাত পাগুলো প্রসারিত করতে পারছে, সোজা হয়ে যেতে পারছে। তনয়া এবার পায়ে হাত দিল। পায়ের তলাটা কিছু একটা বিঁধে আছে। সে এক টানে সেটা বের করলো। ব্যথায় কুঁকড়ে উঠল সে। ক্ষতস্থান দিয়ে কিছু একটা বেয়ে পড়ছে। সে বুঝতে পারছে রক্ত বেরোচ্ছে। তার কতটা পথ তাকে যেতে হবে সে জানে না। তবু এবার সোজা হতে পারছে ভেবে তনয়া একটু স্বস্তি পেল। সময় নষ্ট না করে আবার সে চলা শুরু করলো। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিছুটা যাওয়ার পর সে পথ খুঁজে পাচ্ছে না। কি হলো ব্যাপারটা? সে ঘাবড়ে গেল। সে সামনে এগোবে কি করে? সে সুড়ঙ্গের দেওয়ালে হাত দিয়ে এগোনোর পথ খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর একটা ছোট্ট চৌকো পথ পেল, কিন্তু এই পথের মধ্যে দিয়ে সে যাবে কি করে? পথটা খুবই ছোট, ওর ভেতরেও বসাও যাবে না। একটু ভেবে নিয়ে সে পায়ের দিকটা সরু পথটার ভেতরে ঢুকিয়ে দিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল। তারপর হাত দুটো লম্বা করে পেটের ওপর রাখল। এবার পিঠ আর পাছা ঘষে ঘষে সে সরু পথটা দিয়ে এগিয়ে চলল। দম বন্ধ করা পরিবেশ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিচটা উঁচু নিচু, তার পাছা পিঠ সব ছিলে যাচ্ছে।
20 মিনিট এভাবে যাওয়ার পর তার শরীর আর চলছে না। পা দিয়ে আর পিঠ দিয়ে রক্ত ঝরছে। সে হাত দিয়ে যে একটু দেখবে সে উপায়ও নেই। এই সুড়ঙ্গ পথে কোনো মতে লম্বালম্বিভাবে তার দেহটা ধরেছে। সে পাটার পিঠটা একটু একটু ঘষে এগোতে পারছে। এখানে থেমে থাকলে সে আর সুড়ঙ্গে বেরোতে পারবে না। এখানেই শেষ হয়ে যাবে সে। তনয়া জোরে জোরে শ্বাস নিচ্ছে আর এগোচ্ছে। সে যন্ত্রণার চোটে হাঁপাতে হাঁপাতে মা কালীকে উদ্দেশ্য করে বলে হলো, মা গো, আর পারছি না, আমাকে শক্তি দাও, আমি যেন এই সুড়ঙ্গ পথ পেরিয়ে তোমার ধ্যানে বসতে পারি। তনয়া এত শারীরিক কষ্টের মাঝেও চলা থামাচ্ছে না। আরও 10 মিনিট যাওয়ার পর তার কাছে সুড়ঙ্গটা একটু বড় লাগছে। সে হাতটা পিঠে নিতে পারছে। আরও কিছুটা গিয়ে সে বুঝতে পারল সুড়ঙ্গটা এখানে আগের থেকে বড়। সে উঠে বসল। মাথায় বাজছে সুড়ঙ্গের উপরটা। এবার সে হামাগুড়ি দিয়ে চলতে লাগলো। অনেকটা পথ হামাগুড়ি দিয়ে যাওয়ার পর সে ক্লান্ত হয়ে পড়ল। তার হাঁটু দুটো রক্তাক্ত হয়ে গেছে। সে আর চলতে পারছে না। একটু জিরিয়ে নেবে সে উপায়ও নেই। তার শ্বাসকষ্ট হয়েই যাচ্ছে। তাকে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতেই হবে। সামনের পুরো পথটাই কি এরকম নাকি আরও ভয়ানক? তনয়া সেটা জানে না। মাঝে মাঝে তার মনে হচ্ছে কালী সাধনার স্থান পর্যন্ত সে বোধহয় পৌঁছতে পারবে না। এই পথ যে বড়ই দুরূহ। তনয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে। শরীরটা তার ছেড়ে দিচ্ছে। সে একটুখানি বসল। হঠাৎ তার মনে হলো, কেন বসে থেকে সময় নষ্ট করছি? সে আবার চলতে শুরু করলো। তার পা নরম কিছুর উপরে পড়ল। সেটি নড়ে উঠল। সাপ নয় তো? সে ভয় পেয়ে এগিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে দিতে দিতে সে খানিকটা পথ এগোলো। তার মনে ভয় হচ্ছে সেটি তার পিছন পিছন না আসে। অনেকক্ষণ এভাবে যাওয়ার পর পথটা বন্ধ হয়ে গেল। সে এবার সামনের দিকে যাবে কি করে? সে সুড়ঙ্গের নিচে দেওয়ালে হাত বোলাতে লাগলো। কোথাও আর কোনো পথ খুঁজে পেল না। এবার সে কি করবে? চিন্তায় পড়ে গেল সে। তনয়া ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে ভালো করে অন্ধকারে সুড়ঙ্গের দেওয়ালে হাত দিয়ে দেখতে লাগলো কোথাও সামনের দিকে যাওয়ার পথ আছে কিনা। যারা এই সুড়ঙ্গে এসে মা কালীর সাধনা করে এখান থেকে ফিরে গেছেন, তারা এখান থেকে নিশ্চয়ই কোনো পথ দিয়ে বেরিয়ে রক্ত নদীর কাছে পৌঁছে ধ্যান করেছেন। পথ নিশ্চয়ই আছে, তাকে খুঁজে বের করতেই হবে। সে মা কালীকে স্মরণ করছে আর সুড়ঙ্গের দেওয়ালে নিচের দিকটায় হাত দিয়ে পথ খুঁজছে। মাথার উপরের ছাদটাও সে হাত বোলাচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সব জায়গায় মোটামুটি হাত দিয়ে দেখা হয়ে গেছে। সে কোনো পথ পেল না। তার মন খারাপ হচ্ছে, কান্না পাচ্ছে। কিছুই দেখা যাচ্ছে না। সে এতক্ষণ উঁচু নিচু পথে হামাগুড়ি দিয়ে এসেছে। হাতের তালু দুটোর চামড়া কেটে ছিঁড়ে একাকার হয়ে গেছে। হাঁটু দুটোর চামড়ার অবস্থাও শোচনীয়। তনয়ার হঠাৎ মনে হলো সে যে পথ দিয়ে এসেছে সেই দিকটা দিয়ে কিছু একটা নড়তে নড়তে তার দিকে এগিয়ে আসছে। এই ঘুটঘুটে অন্ধকারেও সে সেটা বুঝতে পারছে। আর কেমন একটা হালকা শব্দও হচ্ছে। কিছুক্ষণ আগে তার পা নরম কিছুর উপর পড়েছিল আর সেটা নড়ে উঠেছিল। সেটি আসছে না তো? সেটি কি সত্যিই সাপ ছিল? সে ভয়ে কুঁকড়ে গেল। সে এখন কি করবে? তার কাছে তো কোনো কিছুই নেই যেটা দিয়ে সে তার মোকাবিলা করবে। জড়সড় হয়ে সে সুড়ঙ্গের দেওয়ালের সাথে সেঁটে রইল। তার শরীরটা কাঁপছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, বরফের মতন। তার একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে শ্বাসকষ্ট হচ্ছে। তার ওপর মরার ওপর খাড়ার ঘা। এই ভয় এসে জুটল। তনয়া মনে মনে বলল, এই মুহূর্তে ভয় পেলে চলবে না।
আমি জেনে শুনে এখানে এসেছি। হয় আমার বিনাশ হবে, না হয় আমি মা কালীর সাধনা করেই ফিরব। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে আমি সব কিছুর সাথে লড়ব। তনয়া শুনেছে আজ পর্যন্ত এখানে এসে হাতে গোনা দু একজনই ফিরে গেছে। তারা কারা সে জানে না। আদেও তারা কেউ কি এই দুর্গম স্থানে এসে সাধনা করে ফিরে গেছে? এ প্রশ্ন তার মনে জাগছে। সে স্থির করল, কেউ ফিরুক বা না ফিরুক, আমি ফিরব। তনয়া মনে সাহস এনে ধৈর্য না হারিয়ে আবার খুঁজতে লাগলো কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা। শব্দটা হয়েই যাচ্ছে। এবার আস্তে আস্তে শব্দটা বন্ধ হয়েছে। কোনো প্রাণী তার দিকে এগিয়ে আসছে এটা বুঝতে পেরে সে যে ভয় পাচ্ছিল, সেই প্রাণীর অস্তিত্ব সে আর টের পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পথ খোঁজার পর মাথার উপর ছাদের এক জায়গায় তার আঙুল ঢুকে গেল। সে কৌতূহলী হয়ে তার সেই জায়গাটায় ভালো করে লক্ষ্য করতে লাগলো। সে লক্ষ্য করল মাথার ওপরে যে ছাদটি রয়েছে সেটি এক জায়গায় সামান্য ফাঁক রয়েছে। ওই ফাঁকের উপরে আবার ছাদ আছে। অর্থাৎ সুড়ঙ্গের দুদিকের দেওয়ালের উপরের দিকে উঠে মাথার ওপরে এক জায়গায় একদিকে ছাদটা নিচু হয়ে শেষ হয়েছে, আর অন্যদিকের ছাদটা তার একটু ওপর দিয়ে কোথায় শেষ হয়েছে বোঝা যাচ্ছে না। ওপরের ছাদটা কি কিছু দূর গিয়ে নিচের ছাদের সঙ্গে মিশে গেছে? তনয়া সেটা জানে না। সে আগে একবার এখানে হাত দিয়েছে, কিন্তু ফাঁকটা তার হাতে বাঁধেনি। ফাঁকটা এমনভাবে রয়েছে যে এমনি হাত বোলালে বোঝা যাচ্ছে না। ভালো করে ধীরে সুস্থে হাত দিয়ে ফাঁক আছে কিনা সেটা দেখার চেষ্টা করলে তবেই বোঝা যাচ্ছে ফাঁক আছে। ঘুটঘুটে অন্ধকার। তনয়া আর বসে থাকতে পারছে না। সে ওই ফাঁকে প্রথমে হাত দুটো ঢুকিয়ে দিল। ফাঁকটা খুব ছোট, সেটা কত দূর অবধি গেছে সে বুঝতে পারছে না। সে ফাঁকটার চারপাশে হাত দিয়ে দেখল ফাঁকের নিচটা একটু সমান আছে, কিন্তু ওপর দুই পাশটাই অসমান। সে হাত দুটো ফাঁকের ভেতর থেকে বের করলো। তাকে যে করেই হোক এই ফাঁক দিয়ে বেরোতে হবে। শ্বাসকষ্ট তার বেড়ে যাচ্ছে। এইটুকু ফাঁকে কি তার শরীরটা ঢুকবে? দেখাই যাক না চেষ্টা করে। এছাড়া তো অন্য পথ সে দেখতেও পাচ্ছে না। এখানে আর কিছুটা সময় থাকলে সে দমবন্ধ হয়ে এমনিই মারা যাবে। তার কালী সাধনার এখানেই পরিসমাপ্তি ঘটবে। তনয়া এবার সেই প্রাণীটির অস্তিত্ব টের পাচ্ছে। তার দিকে এগিয়ে আসছে প্রাণীটি। হালকা শব্দ আবার সে শুনতে পাচ্ছে। তনয়া তাড়াতাড়ি চোখ বন্ধ করে হাতের তালু দিয়ে নাকটা বের করে তার মুখটা ঢোকালো, নইলে প্রচণ্ড ক্ষতবিক্ষত হবে। তারপর ভাঁজ করা হাত দুটো বুকের সঙ্গে চেপে ধরল। এবার মুখটা নিচের দিকে রেখে সে মাথাটা ফাঁকটার মধ্যে ঢোকাবার চেষ্টা করলো। মুখটা নিচের দিকে রেখেছে কারণ নিচের দিকটা সমান আছে, তার উপর দিকটা বেশ এবড়ো খেবড়ো। উপরের দিক থেকে দু একটা পাথরের কুঁচি নিচের দিকে লম্বা হয়ে ঝুলে রয়েছে। ওটা মুখে বা পেটে বিঁধে গেলে মুশকিল হবে। পিঠের দিকে বাঁধলে তুলনামূলকভাবে কষ্টটা একটু কম হবে। সে মাথাটা ফাঁকটার ভেতরে ঢোকাতে পারছে না। এবার সে মাথাটা কাত করে চিত হয়ে ঢোকাবার চেষ্টা করলো, কিন্তু মাথাটা কোনোভাবে ঢুকছে না। শব্দটা এবার একটু জোরে শোনা যাচ্ছে। তার মানে প্রাণীটি যেই হোক প্রায় তার কাছে এসে গেছে। সে এবার জোর করে মাথাটা ফাঁকটার ভেতরে গায়ের জোরে ঢুকিয়ে দিল। তার হাতের পিঠটা আর মাথার ওপরের দিকটা ঘষা লেগে ছাল চামড়া সব উঠে গেল। চুল ছিঁড়ে দফারফা হলো। শরীরের যা হয় হোক, তাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, কারণ আর কোনো পথ নেই। আগেও একবার সেরকম পথ পেরিয়েছে, কিন্তু এ পথটা আগেরটার থেকে আরও ছোট। মাথাটা ঢোকাতে পেরে তার মনোবল একটু বাড়ল। জোরে আবার মাথাটা কয়েকবার ঘষে সামনের দিকে টানার পর ফাঁকটার ভেতরে কাঁদও ঢুকলো। কাঁধ যখন ঢুকেছে
তখন শরীরটাও সে ঠিক ঢোকাতে পারবে। তার শ্বাসকষ্ট বেড়ে গেল, তাও সে শরীরটা ঘষে ঘষে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এক সময় তার পুরো শরীরটা ফাঁকের ভেতরে ঢুকে গেল। যখনই সে একটু সরছে, তার শরীরের নানা জায়গায় ক্ষত বিক্ষত হচ্ছে। শরীরটা ঘষে টেনে নিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে উপরের দিকটা ঝুলে থাকা পাথরের কুঁচিতে তার পিঠ, মাথা, পাছা সব গভীর হয়ে কেটে চলে যাচ্ছে। তাও সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আগের পথটায় সে পাছা আর পিঠটা ঠেলতে পারছিল, কিন্তু এখানে তা পারছে না। এখানে তার শরীরটা এমনভাবে চেপটে আছে যে তার মাঝে মাঝে মনে হচ্ছে শরীরের সবকটা হাড়গোড় এবার বোধহয় ভেঙে যাবে। তার অমানসিক কষ্ট হচ্ছে, যা ভাষায় বর্ণনা করা যায় না। তাকে কত দূর এভাবে যেতে হবে সে জানে না। তীব্র শ্বাসকষ্ট শুরু হলো। সে হাত দুটো যে মুখ থেকে সরিয়ে নেবে তাও পারছে না। তবুও দেহটা ঘষে একটু একটু করে সে সামনের দিকে যাচ্ছে। বেশ খানিকটা যাওয়ার পর তার মুখটা বেরোলো, শ্বাসকষ্টটা কম হলো। সে এবার আবছা দেখতে পাচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখল একটা বড় গর্ত। গর্তের মাঝখানে সামান্য জল আছে। নিচের গর্ত দেখে সে ভয় পাচ্ছে। পুরো শরীরটা ফাঁক থেকে বের করলে সে গর্তই গিয়ে পড়বে। গর্তের চারপাশে বড় বড় পাথর। কী করবে সে ভাবছে। পুরো শরীরটা তার জখম। এমন কিছু সে দেখতে পেল না যেটা ধরে সে নামবে। গর্তটাও অনেক নিচুতে। লাফও তো সে দিতে পারবে না। মাথাটা সবে বের করেছে। আরেকটু শরীর বের করলে সে ধপাস করে নিচে পাথরের ওপর পড়বে। তার সোজাসুজি নিচে বড় বড় দুটো পাথরের চাঙড় রয়েছে। এভাবে সে আর থাকতে পারছে না। সারা শরীরে ভয়ানক যন্ত্রণা করছে। জলে পড়লে একটু কম লাগবে, কিন্তু সেখানে পড়াও মুশকিল। তনয়া শরীরটাকে ঘষে একটু সামনে ঠেলল। সে হাত দুটো বের করে ফাঁকটার নিচের দিকটা ধরার চেষ্টা করছে। হাত দুটো দিয়ে রক্তের ফোঁটা পড়ছে। পাথরের ওপরে পড়লে সে বাঁচবে না, তাই সে ফাঁকটা যেখানে শেষ হয়েছে তার নিচটা ধরার চেষ্টা করছে। একটা খাঁজ তার হাতে বাঁধল। সে সেই খাঁজটিতে কোনো মতে হাত বাঁধিয়ে শরীরটাকে বের করে সর্বশক্তি দিয়ে তার পিছনে জলের দিকে ঝাঁপ দিল। একটা আওয়াজ হলো। আজকে শুনলেন পেতনির প্রতিশোধের 35 থেকে 40 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।